এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, কবি, লেখক, গবেষক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। দেখতে পাচ্ছি যে সম্প্রতি বেশ এই 1 মাসের মধ্যে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মৃত্যু, এবং আমাদের ঢাকা শহরেও প্রায় অচল হয়ে গেছে আমাদের জীবনযাত্রা। প্রতিদিন অসংখ্য কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং যার ফলে আমাদের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়ছে। তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? এটা তো সড়ক দুর্ঘটনার উপরে দীর্ঘদিন বিশেষ করে আমাদের ইলিয়াস কাঞ্চনের একটা মুভমেন্ট ছিল, হ্যাঁ, নিরাপদ সড়কের জন্য, এবং সেটা কিন্তু একটা তুঙ্গেও উঠেছিল। সমস্ত মানুষকে জাগরণের জন্য উনি যে চেষ্টাটা করেছিলেন, তাতে করে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন আসার কথা ছিল। আর যদি আমরা হাইওয়ে পুলিশিংয়ের কথা বলি, লোকাল লেভেলে যে ট্রাফিকিং কন্ট্রোলগুলোর কথা বলি, এটা যদি বাড়ানো যেত এবং পুলিশের পাশাপাশি ট্রাফিকিংয়ের পাশাপাশি লোকাল কমিউনিটি পুলিশিংটা যদি আরও একটু বাড়িয়ে আমাদের সড়কের সাথে লিঙ্ক করে দেওয়া যেত, তাহলে এটা আমি মনে করি অনেক বেশি এফেক্টিভ হতো। একটা উদাহরণ দিই, কিছুদিন আগেই পেপারে আসলো যে একটা ওটা বালির গাড়ি অথবা আটার গাড়ি, আমি জানি না, ওটা পড়ে যায় উপর হয়ে, পড়েই ছিল রাস্তার মধ্যে, আর একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। যারা কাজ করছিল তারা শুদ্ধ অনেকগুলো মানুষ মারা যায়। তাহলে একটা গাড়ি যখন রাস্তায় নষ্ট হয়ে পড়ে থাকলো, তার চারিদিকে কিন্তু একটা রেড টেপ ফাইল দেওয়ার কথা না, চারিদিকে ঘিরে দেওয়ার কথা। আমরা জানি গাছ ফেলে দেয় অথবা কিছু একটা দিয়ে প্রোটেকশন দেয় যাতে করে সবাই বোঝে। এই যে বুঝলো না, আর একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে আরও এই গাড়িতে যারা কাজ করছিল তাদেরকে মেরে ফেললো। এনিওয়ে, সব কিছু তো আমরা জানি আমাদের সৃষ্টিকর্তার হাতে, কিন্তু যে প্রক্রিয়া বা প্রসেসে আমরা যাচ্ছি সেগুলোতে কন্ট্রোল আসাটা খুবই জরুরি, কেননা আমাদের মনোযোগ না থাকলে আমরা এটাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না। সম্প্রতিকালে যে যৌন হয়রানি শিশুদের, বিশেষ করে শিশু কিশোরী যারা, তাদের যৌন হয়রানি এবং বিদেশে তাদেরকে পাচার, দেশের ভেতরে এবং দেশের বাইরে এই যে যৌন হয়রানি দিন দিন বাড়ছে, এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? এটা বাংলাদেশের জন্য খুবই একটা জটিল জায়গা, অ্যালার্মিং জায়গা। এটা খুব এটার কমপ্লেক্সিটিজ অ্যান্ড ম্যাগনিটিউড ইজ ভেরি ভেরি হাই। বাংলাদেশ হলো একটা সোর্স কান্ট্রি। বাংলাদেশ থেকে শিশুরা, নারীরা কিন্তু এখান থেকে ট্রাফিকড হয়ে দেশের বাইরে চলে যায়, বর্ডার ক্রস করে নেপালে যায়, ইন্ডিয়া যায়, পাকিস্তান হয়ে মিডল ইস্টে চলে যায়। প্রলোভনটা থাকে যে তাদের চাকরি দেওয়া হবে, তাদেরকে পুনর্বাসন করা হবে। সব জায়গাতে এটা বলা হয় যে তারা একটা ফেইন্ট হোপে চলে আসে, যারা একটা উন্নত মানের জীবনযাপন পাবে এবং ভালো থাকবে, এই আশায় আসে। এখন এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের পরে তাদেরকে যে ট্রাফিকিং করা হয়, এটা শুধু কিন্তু বাইরেই নিয়ে যাওয়া হয় না, দেশের ভিতরেও হয়। রুরাল সেক্টর থেকে আরবানে আসে, এটাও তারা স্বপ্নের বিভোর হয়েই আসে যে আমরা শহরে যে একটা ভালো জব অথবা একটা জায়গা পাবো যেখানে আমাদের জীবনমান সমৃদ্ধ হবে এবং আমাদের পরিবারকেও আমরা সহযোগিতা করব। তো এখানে লক্ষ লক্ষ শিশুরা আছে, আপনি জানেন, যারা পথবাসী, যারা পথ শিশু, যারা বস্তিতে, স্লামাস কোয়ার্টার, সেটেলমেন্টসগুলোতে বসবাস করে, যারা আপনার বিভিন্ন ফুটপাতে রাতে ঘুমায় এবং যারা বাসা বাড়িতে কাজ করে, ইভেন বিভিন্ন ওয়ার্ক প্লেসে কাজ করে, এই শিশুরা কিন্তু হয় তারা ভিকটিম, অ্যাট রিস্কে আছে, অথবা তারা কয়েকবার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হওয়ার পরে তারা এখন কোনো রকম সার্ভাইভ করছে। তো এই নাম্বারটা কিন্তু অনেক বড়। তো এদের নিয়ে আমরা যে পরিকল্পনাটা করছি, যদি এটা বাংলাদেশ সরকার এটাতে মনোযোগী না হয় এবং এটাকে অ্যাটেনশন দিয়ে প্রায়োরিটিজ লিস্টে না নিয়ে আসে, তাহলে এই শিশুদেরকে আমরা রক্ষা করতে পারবো না। তারা যদি দেশের ভিতরে কোনোভাবেই বড় হয়ে যায় নেগেটিভ ন্যারেটিভসে, তাহলে কিন্তু আমাদের প্রজন্মের জন্য এটা ভালো খবর নয়। সেজন্য এখানে আমাদের অ্যাটেনশনটা দেওয়া খুবই জরুরি। অপরাজেয় বাংলাদেশের মাধ্যমে এইসব শিশুরা আবার নতুন করে ভালো জীবনে ফিরে আসুক, সেটা আমরা চাই। আপনার স্বপ্নের কথা সবসময় আমরা জানি, শেষে আপনার স্বপ্নের কথা বলবেন। সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ এবং ট্রাফিকিং এর রিস্কে যেসব শিশুরা আছে, তাদের আসলে মেইন স্ট্রিমিং প্রায়োরিটিজে আনতে হবে। আমরা যদি তাদেরকে ব্যাকলিংকে রেখে দেই, ব্যাকওয়ার্ড প্লেসে রেখে দিই, তাহলে মনে হবে ইট উড বি এ ডিনায়াল ফ্যাক্টর। আমরা স্বীকার করছি না যে আমাদের দেশে এই ধরনের শিশুরা ভুগছে বিভিন্ন রকমের হ্যারাসমেন্টে এবং তারা রিস্কে আছে, তারা সার্ভাইভার এবং তারা ভিকটিম এবং ট্রাফিকিং হয়ে যাচ্ছে। রিপোর্টে বলা হয়, ন্যাশনাল রিপোর্টগুলোতে, এটা মনে হচ্ছে আমি ছোটোবেলা থেকে একই রিপোর্ট দেখছি, 29 থেকে 30 হাজার নারী ও শিশু ট্রাফিকড হয়ে যায়।
হ্যাঁ, তো এটা আসলে গড়পড়তা একটা মতামত। সেখান থেকে আসলে আমাদের দেশীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে এটা সার্ভেটা থাকা দরকার, স্টাডি থাকা দরকার। স্টাডিটা থাকলে আমরা বলতে পারবো শিশুর সংখ্যাটা কত। সে জায়গায় আমি মনে করি এই শিশুদের জন্য বিনিয়োগ, বাজেট বরাদ্দ এবং তাদেরকে সোশ্যাল সেফটি নেট থেকে যদি আমাদের টাকাটা আমরা দিতে পারি, তাহলে একটা বড় সাপোর্ট আমরা দিতে পারবো। আর সবচেয়ে শেষ কথা যেটা হলো, এই শিশুরা সব থেকে বেশি ভোগে তাদের জন্ম নিবন্ধন পদ্ধতিতে তাদেরকে আমরা আনতে পারি না, যেহেতু বেশিরভাগ শিশুর বাবা মা নাই। সেজন্য সরকারের এই শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় আসলে প্রায়োরিটি লিস্টে তাদেরকে আনতে হবে এবং বিনা পয়সায় সেটা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে একটা জাতি হিসাবে নিজেদের এত গর্ব করি, আমরা অহংকার করি, কিন্তু আমাদের ভেতরে যে ঘুণ ধরেছে সেই ঘুণ পোকাটাকে আমাদের মারতে হবে। সেজন্য আপনাদের মতো যারা সমাজের নেত্রী আছেন তারা তো নিশ্চয়ই কাজ করবেন, আরো অনেক মানুষকে আমাদের সাথে নিতে হবে। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এটিএন এর দর্শকদেরও ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি, জলছবি পত্রিকার সম্পাদক, আমাদের সকলের প্রিয় জামশেদ ওয়াজেদ। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন জামশেদ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভালো। আমাদের ষড় ঋতুর যে আবহ বাংলাদেশে, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই যে 6টা ঋতু, কিন্তু আমরা ঢাকা নগরে বসে কি আমরা দেখতে পারি? একজন আপনি কবি, আপনি তো নিশ্চয় প্রকৃতি দ্বারা প্রভাবিত হন, তো আপনার কি মনে হয় যে এই ঋতুগুলো কেন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে? নাগরিক যে জীবন আমাদের, সেই জীবনের সাথে ঋতুটাকে আমরা অনুভব করি। বর্ষা হয়তো এই কারণে অনুভব করি কারণ এই সময় বৃষ্টি হয়, আমরা তার একটা দৃশ্যমানতা আছে, একটা দৃশ্য বর্ণনা আছে যে আমরা বৃষ্টি দেখি, মেঘ দেখি, দেখে এটা হয়তো বর্ষাটাকে অনুভব করি। শীতটাকেও আমরা অনুভব করি, বসন্তটাকেও কিন্তু আমরা কম বেশি অনুভব করি, করতে পারা যায়। হ্যাঁ, কিন্তু অন্যান্য যে ঋতুগুলো মানে আসলে ওগুলো মানে অনুভব করা কঠিন। হেমন্ত, কারণ আমরা যদি হেমন্তকে ধরি, কারণ ধান কাটার দৃশ্য, আমন আউশের সেই দৃশ্য তো আর শহর থেকে দেখা যায় না। সুতরাং মানে শরতের পেঁজা তুলোর মেঘও দেখা যাবে না, শরতের কাশবন দেখা যায় না। যদিও আশেপাশে, ঢাকার আশেপাশে হয়তো শহরের বাইরে গেলে আমরা কিছু কাশ, আমাদের জলাভূমিগুলো তো দখল হয়ে গেছে এবং মানে সমস্ত হাউজিং করে কত জমি, ওই নতুন যে হাউজিং গুলো, মানে আনন্দের ব্যাপার হচ্ছে ওইখানেই কিন্তু কাশফুলগুলো ফুটে আছে এবং ফুটে উঠে ওইখানে কিন্তু আমরা এই দৃশ্যটা দেখতে পাই, তাও নগর জীবনের বাইরে গেলে, অর্থাৎ মফস্বলের দিকে যদি আমরা যাই, কিন্তু ওইভাবে আসলে শহর থেকে ঋতুকে অনুভব করা যায় না। আপনি তো জলছবি পত্রিকার সম্পাদনা করেন, তো আপনি কি আমাদের ষড় ঋতু নিয়ে কোনো সংখ্যা করেছেন? না, ষড় ঋতু নিয়ে আসলে কোনো সংখ্যা হয়নি, তবে মিশ্রভাবে মানে কেউ কেউ হয়তো ঋতুভিত্তিক লেখা দিয়েছেন ওইভাবে, কিন্তু এককভাবে কোনো মানে সংখ্যা করা হয়নি। বৃক্ষের কাছে যেতে, প্রকৃতির কাছে যেতে সব কবি তো চায়, তো আমাদের বৃক্ষগুলো নিধন করা হচ্ছে। আবার নতুন করে বৃক্ষায়নের জন্য আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? বৃক্ষায়নের ব্যাপারটা আসলে আমরা জানি যে এটা যদিও পাঠ্যগত বিদ্যা যে অন্তত একটা দেশের 25% অর্থাৎ 25% বনভূমি থাকতে হবে, নতুবা প্রাকৃতিক যে ভারসাম্য, এই ভারসাম্য বা ইকোসিস্টেম যেটাকে আমরা বলি, এটা কিন্তু ঠিক থাকে না। আজকে যে বিশ্বব্যাপী যে ওজোন স্তরের যে সমস্যাটা এবং আরও অন্যান্য ক্ষেত্রে যে অর্থাৎ জলবায়ুগত যে পরিবর্তনটা, এটা মূলত এই অধিক হারে বৃক্ষ নিধন এবং কার্বন নিঃসরণের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত, আপনি যদি শহরের বাইরে যান দেখবেন যে প্রচুর পরিমাণে গাছ আগে ছিল, এখন নাই। এখন বজ্রপাতে এই যে মানুষগুলো মারা যাচ্ছে, এটা কি কারণে? একটা সময় প্রচুর পরিমাণে তাল গাছ ছিল, কারণ এক একটা তাল গাছ 100-150 বছর উঁচু উঁচু গাছ ছিল, যার কারণে ওই বজ্রপাতটা ওই তাল গাছটা প্রথম তার বুকে ধারণ করত মানুষকে রক্ষা করার জন্য। কিন্তু এখন দেখেন একটু ঝড় বৃষ্টি হলেই মানে অনেক লোক, অনেক কৃষক শ্রেণীর মানুষ মাঠে ময়দানে কাজ করে, তারাই কিন্তু বেশি মারা যাচ্ছে। সুতরাং আমাদের এমন বৃক্ষগুলো লাগাতে হবে, যেমন তাল, নারকেল, অর্থাৎ ফলজ যে বৃক্ষগুলো আছে, এর পাশাপাশি
মানে অন্যান্য যে সমস্ত দরকারি উপকরণীয় গাছ আছে যেটা থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন যে গাছগুলো দেয়, এই ধরনের বৃক্ষগুলো আমাদের লাগানো প্রয়োজন বলে আমি মনে করি। এবং সেটা রাষ্ট্রীয়ভাবে প্রতি বছরই উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এই উদ্যোগটা আসলে অপ্রতুল আমি মনে করি। শুধু দর্শক, জলছবি একটি অসাধারণ সাহিত্যের কাগজ। এখন তো লিটল ম্যাগাজিন আমরা আগের মতো পাই না, কিন্তু জামশেদ ওয়াজেদ আমাদের এই যাত্রাটিকে আরও সামনে নিয়ে যাচ্ছেন। নতুন লেখক, নতুন কবিরা এই জলছবি পত্রিকায় স্থান পাচ্ছে। আমরা নতুন কবিতা পড়ছি, নতুন গল্প, প্রবন্ধ, উপন্যাস পড়ছি, এবং এই জন্য জামশেদ ওয়াজকে আমি অনেক ধন্যবাদ দিই। জামশেদ, আমরা শেষ করব আপনার একটি কবিতা শুনে, এবং জলছবি নিয়ে আপনার স্বপ্নের কথা একটু ছোট্ট করে বলে দেন। জলছবি মানে একটি সুসংবাদ দিই আপনাকে, সেটা হচ্ছে আমরা গত 6 মাসের মতো সেটা হচ্ছে ওয়েব পোর্টালটা আমরা চালু করেছি। প্রতিদিনই কারো না কারো লেখা আপডেট হচ্ছে, দেশের বিদেশের, অর্থাৎ বাংলা ভাষাভাষী যারা লিখেন তাদের কবিতা, গল্প, উপন্যাস, ছড়া আমরা টেলিফোনের মাধ্যমে নিয়ে আমরা এটা রেগুলার প্রকাশ করতেছি। কারণ 400-500 পৃষ্ঠার একটা পত্রিকায় আসলে 2-4-6 মাসে বের করা কঠিন। অনেক ধন্যবাদ। আপনার একটা কবিতা শুনতে শুনতে আমরা শেষ করতে চাই। যেহেতু বর্ষা নিয়ে একটি কবিতা পড়ছি, শিরোনাম চাঁদ ঘুমানো ভরা নদী। সূর্যমুখী রোদের জলে করছি স্নান, কদম সাদা সন্ধ্যা তারার যত্ন করে। আষাঢ় এখন ঘুমিয়ে আছে নিজের ঘরে, মেঘের পাহাড় কেটে কেটে এই অভিযান। দুপুরগুলো তপ্ত যেমন তেমন রাগী, পোড়াচ্ছে তো খুব করে আজ তোমার গাহন। বৃষ্টি নামক এই আষাঢ়ি মেঘের বাহন, হলুদ কদম কষ্ট বুকে আবার জাগি। দুর্দান্ত, অসাধারণ চিত্রকল্প, উপমা, সবকিছু মিলিয়ে কবিতাটি অসাধারণ ভালো লাগলো আমার। আমি কবিতাটি পড়ে মানে যখন পড়ছিলাম আমি পুলকিত হচ্ছিলাম। আমরা চাই যে আমাদের কবিতার জগৎ আরও সমৃদ্ধ হোক এবং আপনার জলছবি পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হোক। আপনাকে অনেক ধন্যবাদ জামশেদ ওয়াজেদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দুদেরকে। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী শর্মিষ্ঠা অ্যাঞ্জেলা। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ভালো আছি। আমরা এই বর্ষা ঋতুতে আমরা চাই যে একটা বর্ষার কবিতা আপনি পাঠ করবেন। জি অবশ্যই। কোন কবিতাটি পড়বেন? আমি পাঠ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বর্ষার দিনে কবিতাটি। শুনি আমরা। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘ স্বরে বাদল ঝরে ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ। যে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বাই তার অবসান। সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে যদি পারি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার। তাহাতে আসে যাবে কি বাকার, আছে তো তার পরে 12 মাস। উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক। সে কথা কোনোখানে পাবে না, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়।
এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা, অনেক ভালো পড়েছেন আপনি কবিতাটি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং এটিএন বাংলাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিক এবং উদ্যোক্তা, আমাদের সকলের প্রিয় নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন নাজমুল ভাই? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি জানেন যে সম্প্রতিকালে একটা গবেষণায় জরিপে উঠে এসছে যে আমাদের দেশের প্রায় 50 লক্ষ মানুষ একবেলা শুধু পাউরুটি আর কলা খেয়ে থাকে। তো এইটা আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্টদের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার এলে আমাদের অর্থনীতির চাকাটা একটু ঘুরবে এবং আমরা উন্নতির দিকে যাব। সেখানে এরকম অবস্থা হচ্ছে কেন? আপনি তো কবি, তা কবি ভাষায় বলতে হয়। আমাদের কবি সুকান্ত বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আসলে ক্ষুধা এবং দারিদ্র্য এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ক্ষুধার কারণে মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়, মানুষের সুস্থ চিন্তাধারা হ্রাস পায়। বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের দারিদ্রতা বেড়েছে এবং দারিদ্রতার কারণে ক্ষুধা বেড়েছে। এক গবেষণা আপনি বলেছেন যে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কর্তৃক একটা গবেষণা হয়েছিল, সেই জরিপে বলা হয়েছে যে বাংলাদেশে 88% নিম্ন আয়ের মানুষ একবেলা এই রুটি, কলা, বিস্কিট খেয়ে তার জীবন ধারণ করে। তারা চরম দারিদ্রতার কষাঘাতে জর্জরিত। এই যে ফ্যাসিস্টের আমলে এই গত 15 বছরে যে অর্থনীতি বিধ্বস্ত হয়েছে এবং অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, সে কারণে দারিদ্রতা বেড়েছে এবং মুদ্রাস্ফীতি বেড়েছে, যে কারণে আজকের এই দারিদ্রতা কমছে না, বেড়েই চলেছে। তো বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা গিয়েছে যে মুদ্রাস্ফীতি এবং চাকরি হারানো এবং অর্থনীতির ধীর গতির কারণে বাংলাদেশে আগামী সময়গুলোতে দারিদ্রতা বেড়ে চলবে। আমাদের রাজনীতি আগে সংস্কৃতির সঙ্গে একটা ভীষণ সম্পর্ক ছিল, একসাথে রাজনীতি এবং সংস্কৃতি এগোতো। এখন কিন্তু তা আমরা দেখি না। এখন আমরা দেখি যে রাজনীতিকে একটা পেশা হিসেবে নেওয়া হচ্ছে, যে এখান থেকে একটা লাভ আসবে আমি রাজনীতি করলে, তার পেছনে তরুণরা ছুটছে এবং আগে যারা রাজনীতি করতেন তারা ছুটছে। নতুন প্রজন্ম ভাবছে যে এই রাজনীতি মনে হয় একটা বড় লাভের জায়গা, এটা যে সেবামূলক একটা বড় জায়গা, সেই চোখে দেখার লোক কিন্তু কমে গেছে। আপনি কি মনে করেন? একটি কঠিন প্রশ্ন করেছেন। এটির প্রত্যুত্তরে অনেকে হয়তো বা বিরাগভাজন হতে পারে, অনেকে মনে কষ্ট পেতে পারে। তারপর আমাকে বাস্তবতা তুলে ধরতে হবে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে। রাজনীতিতে আপনি অনেক রাজনীতিক এখন রয়েছেন, যেটা আপনি সত্যিই বলেছেন যে রাজনীতিকে একটা পেশা হিসেবে নিয়েছেন। আদত তাদের কোনো আয়ের উৎস নেই, তাদের পেশা হচ্ছিল রাজনীতি। কারণ হচ্ছে তারা রাজনীতিটাকে ব্যবহার করে বড় বড় ব্যবসায়ীদের কাছে তদবির করেন এবং মন্ত্রণালয়ে তদবির করেন এবং দেখা যাচ্ছে যে তারা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিকে রাজনীতি দিয়েই নিয়ন্ত্রণ করেন। এটা তাদের পেশা হতে দাঁড়িয়েছে। আর দেখবেন যে সবাই তো এক নয়, এর মধ্যে সৎ সাহসী রাজনীতিকও আছেন। এর মধ্যে সৎ এবং সাহসী রাজনীতিক যারা আছেন, এবং একটা জিনিস আছে এই রাজনীতিতে কিছু সুবিধাবাদী তারা করে কি, এটার ব্যবসায়ী রাজনীতি যারা আছেন তারা সুবিধাবাদী, তাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে বড় বড় লোন রয়েছে, ঋণ রয়েছে। তারা করে রাজনীতিকে ব্যবহার করে এই ঋণগুলোকে পুনঃতফসিল করে এবং সুদ মৌকুব করে তারা সুবিধা অর্জন করে। এবং তাদের দেখবেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া রয়েছে এবং তাদের প্রিন্ট মিডিয়া রয়েছে, পত্রপত্রিকা রয়েছে, চ্যানেল রয়েছে। এগুলোকে তারা লাইসেন্স পেয়ে এগুলো ব্যবহার করে তাদের অনৈতিক কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা করে। সবচেয়ে বড় কথা,
এগুলোর মাঝেও কিছু সৎ সাহসী রাজনীতি রয়েছে, যাদের রাজনীতির নেশা, যেটা আমাদের রাজনীতি যারা আছে তাদের এটা নেশা। এই নেশাটা কী নেশা? মানবতার কল্যাণে কাজ করার নেশা, এটা গণমানুষের সেবা করার নেশা, এই রাজনীতি দেশের উন্নয়ন করার এই নেশা। তারা রাজনীতি করে কোনো পাওয়ার জন্য নয়, কোনো কিছু প্রাপ্তির আশায় নয়, দেবার আশায়, নেবার আশায় নয়। তারা তাদের নিজেদের পয়সা ব্যয় করে, অর্থ ব্যয় করে রাজনীতি করে জনমানুষের কল্যাণের জন্য। মানে রাজনীতিকে, তবে এই সংখ্যাটা খুবই অপ্রতুল। তো আমরা চাই যে আপনার মতো রাজনীতিকরা থাকুক, এগিয়ে আসুক, এবং আপনাদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম যেন তারা বোঝে যে রাজনীতির এটা প্রকৃতপক্ষে এটা একটা সেবামূলক জায়গা। দেশের মানুষের সেবার জন্য রাজনীতির চেয়ে বড় কোনো জায়গা নেই। আপনি অনেকগুলো সত্য কথা বলেছেন, এদের অনেকে বিরাগভাজন হতে পারে, কিন্তু সত্য কথা আমাদের বলতেই হবে। সত্য কথা না বলে রাজনীতির কোনো মানে নেই। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলা দর্শকদের ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে। শ্রোতা দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা প্রথমেই বলেছি আমরা ষড় ঋতুর এই বাংলাদেশকে আরও সুন্দর, সুজলা সুফলা শস্য শ্যামলা দেখতে চাই। আমরা চাই বর্ষায় আমাদের জীবন বর্ষার মতো সুন্দর হোক, বসন্তের মতো আনন্দময় হোক, শরতের মতো নীরব হোক, কিংবা সেই পেঁজা তুলোর মেঘগুলো যেন আমরা আমাদের হৃদয়ের কাছে, বুকের কাছে দেখতে পারি। আমরা যেন হেমন্তের নিস্তব্ধতার মধ্য দিয়েও আমাদের জীবনকে উপভোগ করতে পারি। এই ষড় ঋতুর বাংলাদেশ সবার জন্য আনন্দ বয়ে আনুক, এই প্রত্যাশা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।